বিজ্ঞান এই কথা বলে ৪৫ মিনিট থেকে ৬০ মিনিটের মধ্যে মস্তিষ্ক কোষ আর ধারণ করতে চায় না, কিছুটা রিলিজ চায়। এই জন্য ঘন্টার পর ঘন্টা কথা বলতে মানুষের রিসেপশন চলে না, থাকে না, ওই ধরনের কৌতূহলটাও থাকে না, আগ্রহটাও থাকে না। সেটি আমি মাথায় রাখবো। গ্রিক শব্দ ড্রেইন, টু ড্রেইন, DRAIN, ড্রেইন। ড্রেইন অর্থ নাড়াচাড়া করা, নড়ানো। অনেক আগে মিশরে পিরামিডের পাদদেশে নাটক অভিনীত, আজ থেকে ৫,০০০ বছর। এবং গবেষকরা এই কথা বলে যে প্রায় ৩৭,০০০ নাট্য টেক্সট মিশরে তৈরি হয়েছে। তার থেকে গোটা ৪০ই পাওয়া গেছে পিরামিডের গায়ে লেখা। কেউ কেউ পিরামিডের গায়ে এই নাটকগুলা, তখন তো কাগজ তৈরি হয়নি, নাটকগুলো ওখানে লিখে রেখেছেন। সেটাই সম্ভব। বাকি হাজার হাজার নাটক বিনষ্ট হয়েছে কালের প্রবাহে টেকিং। মিশরে একজন অলৌকিক শক্তি সম্পন্ন দেবতা ওসিরিস। এই ওসিরিসের বন্দনা সূত্রে নাটকের সূত্রপাত। অধিকাংশ নাটক পৃথিবীতে জুড়ে কৃত্য নাটক, কোনো না কোনো বন্দনার সাথে জড়িত, অধ্যাত্ম চেতনার সাথে জড়িত। মিশরের নাটকটাও ওসিরিস নামক দেবতাকে বন্দনা সূত্রে তৈরি হলো। ফুল নাটকের যে পরিধি সেটি খুব ছোট ছিল, 10 থেকে 15 মিনিটের মধ্যে নাটকগুলো শেষ হতো। অপরাহ্ন বেলায় নাটকগুলো পাদদেশে, পিরামিডের পাদদেশে অভিনীত হতো। কেবলমাত্র পুরুষেরাই অভিনয় করতেন, নারীদের অভিনয় নিষিদ্ধ ছিল। এমনকি দর্শক হিসেবে নারীদের কোনো জায়গা ছিল না, একমাত্র সম্রাজ্ঞী দেখতে পারতেন সম্রাটের পাশে বসে। অন্য কোনো সুযোগ ছিল, অন্য কারোর সুযোগ ছিল না। এমনকি সম্রাজ্ঞীর কন্যারও সুযোগ ছিল দেখা। ওসিরিসের এই বন্দনা সূত্রে নাটক যখন শুরু হলো, আগেই বলি যে 10 থেকে 15 মিনিটের খুব সংক্ষিপ্ত সময় নাটকগুলো হবে। বন্দনা শেষ হলো। একটা সময় দেখা গেল যে ওসিরিসকে এত বন্দনা করে, রাজা বললেন, সম্রাট বললেন যে আমার বন্দনা করলে দোষ কি, ওসিরিসের জায়গায় আমারটাও একটু করো না। কোন এক নাট্যকারকে বললেন। সেই নাট্যকার, এখনকার যেমন সে সময় তো একটু রাজবন্দনা করলে সুযোগ সুবিধা পাওয়া যায়, কোন কোন নাট্যকার দেখা গেল যে রাজার বন্দনা দিয়ে নাটক রাখা শুরু করে গেলেন। অভিনীত হলো, রানী বিপদে বললো যে আমি দোষ করলাম। কোন কোন নাট্যকার রানীকে নিয়ে নাটক রাখা শুরু করলেন। ওসিরিস হারিয়ে গেল। ক্রমে সম্রাট প্রাধান্য বিস্তার করলেন, সম্রাজ্ঞী প্রাধান্য বিস্তার করলেন। কখনো কখনো রাজপুত্র, রাজকন্যারাও নাটকের চরিত্র হিসেবে দেখা দিতে লাগলো। কিন্তু কালের প্রবহমানতায় যখন ইসলাম ধর্ম প্রচারিত হতে শুরু করলো, আধুনিক ইসলাম নয়, মুহাম্মদের আগে যে ইসলাম ধর্ম ছিল সেইখানে শুরু হলো। আস্তে আস্তে ইসলাম ধর্মের কারণে মিশরের নাটক ক্রমশ কমতে থাকবে। ধর্মীয় প্রেক্ষাপটের কারণে বলা হবে এর সাথে একটা ধর্মের বিরোধ আছে, ফলে নাটকগুলো আস্তে আস্তে স্তীমিত হয়ে গেল। কিন্তু পৃথিবীতে প্রথম যাত্রা শুরু হয়েছে নাটকের মিশরে, ওসিরিসকে কেন্দ্র করে। এরপরে নাটক চলে গেল গ্রিসে। গ্রিসে ডাইনোসিরাস, ডিওনাইসিস, নানা রকম নাম হয়েছে। ডিওনাইসিস এক দেবতা। এই ডিওনাইসিস দেবতার বন্দনা ওসিরিসের হতো মিশরে, এখানে হলো ডিওনাইসিস। আজ থেকে 3 থেকে 3,500 বছর আগে গল্প। একে বন্দনা করে নাটক লেখা শুরু হলো। এবং তখন এথেন্সের রাজা ছিলেন পেরিক্লিস, বিখ্যাত সম্রাট পেরিক্লিস। বলাই হয় এই কথা, এখানে সুকান্ত আছে, যে পৃথিবীতে দুবার স্বর্ণযুগ এসেছিল ট্র্যাজেডি। একবার পেরিক্লিসের এথেন্সে, একবার এলিজাবেথের ইংল্যান্ডে।
একবার সফোক্লিস, ইউরিপিডিস অ্যাসকাইলাস, আর একবার শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো ইংল্যান্ডে। তো এই ডিওনাইসিস দেবতাকে কেন্দ্র করে যে নাটক লেখা শুরু হলো, পেরিক্লিস সেখানে নতুন মাত্রা। পেরিক্লিস সম্রাট, খুবই বিখ্যাত সম্রাট, জনকল্যাণী একজন সম্রাট ছিলেন। তিনি বললেন যে এইভাবে নয়, একটু পরিবর্তন করি। কি? প্রতি শীতে অলিম্পাস পাহাড়ের পাদদেশে নাট্য উৎসবে তিনি আয়োজন করলেন। বললেন যারা 4টা নাটক লিখতে পারবে তারাই এখানে অংশগ্রহণ করতে পারবে, সেই সব নাট্যকার। কমপক্ষে 4টা নাটক, বেশি পক্ষে 4টা, একেবারে নির্ধারিত। এবারে 3টা হতে হবে ট্র্যাজেডি, 1টা কমেডি। তিনি বলে দিলেন 3টা ট্র্যাজেডি নাটক অভিনীত হবে, 1টা হবে কমেডি নাটক, অলিম্পাস পাহাড়ের পাদদেশে, এবং সেখানে তিনি থাকবেন। অলিম্পাস পাহাড়ের পাদদেশে নাটক, আর শীর্ষ দেশে আছেন জিউস। গ্রিকরা মনে করেন যে জিউসের মন্দির হচ্ছে অলিম্পাস পাহাড়ের শীর্ষ দেশে, সেখান থেকে তিনি সব দেখবেন। অতএব মূল উদ্দেশ্য আবার কৃত্য বা এক ধরনের অধ্যাত্ম বিশ্বাস সেখানে কাজ করছে যে জিউস দেখবেন। অতএব একটা পবিত্র কাজ, নাটক অভিনয় করা শুরু হলো পেরিক্লিসের প্রেরণায়, এবং পুরস্কার দেয়া হবে। এইভাবে আমরা যে 4 জন নাট্যকারের নাম জানি, ইউরিপিডিস, অ্যাসকাইলাস, সফোক্লিস এবং অ্যারিস্টোফ্যানিস, এই 4 জনই এই নাট্য উৎসব থেকে বেরিয়ে আসা নাট্যকার। এর মধ্যে একমাত্র সফোক্লিসের আমাদের হয়তো ইতিহাস করতে হবে, ইতিমধ্যে কেউ কেউ হয়তো পড়ে ফেলেছে, আমাদের সিলেবাসে নিশ্চয়ই ইতিহাস আছে। তো এইভাবে হলো 3টা নাটক অলিম্পাস পাহাড়ের পাদদেশে। আর অলিম্পাস পাহাড় থেকে অ্যাক্রোপলিসের দূরত্ব 22 মাইল, 220 গজ। এই 22 মাইল এখনো অ্যাক্রোপলিস আছে। অ্যাক্রোপলিস পৃথিবীর প্রাচীন যুগের অন্যতম সপ্ত আশ্চর্যের একটা। এই অ্যাক্রোপলিস পাহাড়ের পাদদেশে আরেকটা নাটক হবে। বোর্ড থাকলে সুবিধা হতো। এই যদি হয় অলিম্পাস পাহাড়, এই অ্যাক্রোপলিস, এইখান থেকে দূরত্ব হচ্ছে 22 মাইল 220 গজ। খেয়াল করে দেখবে এখন যে ম্যারাথন রেস 44 মাইল 420 গজ, জাস্ট একটা ডাবল। এইখান থেকে ইনফরমেশনটা নিয়ে একজনকে পাঠানো, রাজা পাঠিয়েছেন, ইনফরমেশনটা অ্যাক্রোপলিসে দিয়ে আবার ব্যাক করবে, এবং তারপরে সে মারা গেছে। ও কি আবার অর্থিউস বাঁশি বাজিয়ে চলেছিল, যেটা বিদ্রোহী কবিতার মধ্যে আছে, আমি অর্থিয়াসের বাঁশের বাঁশরি, ও বাঁশি বাজিয়ে মানুষকে বাঁচাতে পারতো। অর্থিউস একটা গ্রিক পুরাণের চরিত্র। যাই হোক, এই অ্যাক্রোপলিস থেকে অলিম্পাস থেকে অ্যাক্রোপলিসের যে দূরত্ব, এই পথ, আমরা বলি পথ, ইংরেজি রোড, গ্রিক ভাষায় কমোস, COMOS, কমোস। কমোস অর্থ পথ বা রাস্তা। রাস্তায় নাটক অভিনয় করতে করতে যাবে, রং ছেটাবে, কারো গায়ে হাসবে, খেলবে, নাচবে, দুষ্টুমি করতে 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 নাটক অভিনীত হবে। এবং কমোসে বসে অভিনীত হয় বলে নাম হলো কমেডি। রাস্তায় অভিনীত হয় বলে নাটকটার নাম হয়ে গেল কমেডি। কমেডির চূড়ান্ত জায়গাটা হচ্ছে অ্যাক্রোপলিস পাহাড়, ওখানে যখন শেষ, নাটক শেষ। আর 3টা পরে থাকলো আমার অলিম্পাস পাহাড়ের পাদদেশে। একটা রিচুয়াল ছিল যে নাটক যখন শুরু হবে তখন ছাগল বলি দিতে হবে। ছাগলটা বলি দেওয়ার পরে রক্ত ছিটাবে, তারপরে নাট্য অভিনয় শুরু হবে। গ্রিক ভাষায় ছাগলকে বলে ট্রাগোস, TRAGOS, ট্রাগোস। ট্রাগোস অর্থ গোট, বাংলায় আমরা তাকে ছাগল বলছি। হিন্দুদের পূজা অর্চনায় এখনো আছে, ছাগলটাকে একটা বেদির উপরে রাখা হয়, কলা গাছে বেদি, ওটাকে জোরে টেনে ধরা হয়, ভ্যা ভ্যা করে। হ্যাঁ, এই যে ছাগলের ডাক, ট্রাগোসের ডাক বলে এই নাটকটার নাম হয়ে গেল ট্রাজেডি। ট্রাগোস বা ছাগলের ডাক চিৎকার করে, কষ্টে, যন্ত্রণায়, বেদনায়। ট্রাজেডির নাট্যকার সফোক্লিসের ইডিপাস কিংবা কিং লিয়ার কিংবা ওথেলো কিংবা ম্যাকবেথ, এরাও চিৎকার করে, অন্তর্গত চিৎকার, সে হাহাকার। অতএব এটার নাম হয়ে গেল ট্রাজেডি। ট্রাগোস থেকে ট্রাজেডি। 3টা নাটক অভিনীত হবে এই পাহাড়ের পাদদেশে। আর কি যারা দেখবে তারা জায়গা নাই, কোনো নারীদের কোনো জায়গা নাই। অভিনেতা অভিনয় করবেন, নারী চরিত্র যদি থাকে ছেলেরাই অভিনয় করবে।
মেয়েদের কোনো জায়গা নেই। একসময় বাংলাদেশেও ছিল, নারীরা অভিনয় করতেন না। আর না শোনো, এইভাবে বলি গোপন কথা, আমি অন্তত গোটা 50 নাটকে নারীর অভিনয় করেছি। যাই হোক, এখন এই যে ধরা যাক যে এই পাহাড়, এই পাহাড়ের পাদদেশ, মানুষ বসবে কোথায়? গ্রিক এথেন্স পাহাড়ি এলাকা, খুবই ছোট ছোট হিল, বড় হিল, নানা রকম। এই গ্যালারি দেখবে রো করা না, আস্তে আস্তে উপর দিকে ওঠে, পাহাড় গুলাকে কাটতো, পাহাড় কেটে বসার জায়গা করত। এই যে বসার জায়গা, এটা গ্রিক ভাষায় বলে থিয়েট্রন। থিয়েট্রন, এই বসার জায়গাটার নাম হচ্ছে থিয়েট্রন। আমরা বলি গ্যালারি, কিংবা বাংলায় বলি আসন, গ্রিক ভাষায় সেটাকে কি বলবে? থিয়েট্রন। থিয়েট্রনে বসে দেখা হয় বলে নাম। থিয়েট্রনে বসে যেটা দেখছি তার নাম হয়ে গেল কি? থিয়েটার। সময় নাটক দিনের বেলা অভিনীত হতো, আর দূরে মানুষ বসেছে, মাইক্রোফোন নেই, কথা শোনা যাচ্ছে না। কিভাবে অনেক দূরে মানুষের কাছে আমি পৌঁছবো? দুটো পথ হলো, এক, বাঁশের তৈরি পা তৈরি করা হলো 10 ফিট 12 ফিট আগে, এই উঁচু অভ্যাস করে প্র্যাকটিসের মধ্যে দিয়ে ওই 10-12 ফিট হাইটের হিল এর মধ্য দিয়ে সে হাঁটাহাঁটি করতো, অভ্যাস পারবে। আর কি, মুখোশ পড়তে হতো, মাস্ক। রাজা দূর থেকে বুঝতে পারবে, মুখোশটা দেখেই রাজা, দূর থেকে বুঝতে পারবে যে রানী, কণ্ঠশব্দ শুনতে পাচ্ছে না অনেক দূরে, সুতরাং মুখোশ থেকে এবং হাত পায়ের নাড়াচাড়া থেকে একটা অনুমান করা যায়। এইভাবেই নাটকগুলো অভিনীত হতো দিনের বেলায় সূর্যের আলোতে। তখনও নাটক বাইরে, অর্থাৎ প্রকৃতি লোকে ঘরে ঢোকেনি। এই সময়ও নাটক দেখা হতো অভিজাতদের, দেখানো হতো অভিজাতদের জন্য, সাধারণ মানুষের কোনো জায়গা ছিল না। আমরা বলেছি যে গ্রিসে গণতন্ত্রের বিকাশ ঘটেছিল সীমিত অর্থে, কারণ গ্রিসের গণতন্ত্র ছিল অভিজাতদের গণতন্ত্র, এবং গ্রিসের গণতন্ত্রতে প্রজাদের কোনো ভূমিকা ছিল না, কৃষকের কোনো ভূমিকা ছিল না, নারীর কোনো ভূমিকা ছিল না। কিন্তু আমরা ওইটাকেই গণতন্ত্রের চূড়ান্ত পরাকাষ্ঠা বলে থাকি। নাটকের বেলায় একই কথা সত্য, মানুষের কোনো জায়গা ছিল না, সাধারণ মানুষের কোনো জায়গা ছিল না, নারীর কোনো জায়গা ছিল না। গ্রিসের এই পরে ইতালিতে নাটকের তৃতীয় স্বর্ণযুগ এলো। ইতালিতে অনেকগুলো ঘটনা ঘটল নাটকের ক্ষেত্রে এসে। সেনেকা, বিখ্যাত ইতালি নাট্যকার সেনেকা, ইতালিতে নাটক অভিনয়ের ক্ষেত্রে 3টা বড় বৈশিষ্ট্য এলো। এক, নাটক রাতে অভিনীত হতে শুরু করলো, দিনের বেলা আর নয়। 2, নাটক ঘরে ঢুকলো, বাইরে আর নয়, ঘরের মধ্যে ঢুকে পড়লো নাটক। 3, নাটকে নারী প্রথম অভিনয় করতে শুরু করলেন। প্রথমে ছিল না, বছর 2 পরে রাজা বললেন নারীরা অভিনয় করতে পারবে। তারপরে কিছু ব্যভিচারমূলক কাজ হওয়ার পরে রাজা আবার ডিক্লেয়ার করলেন নারী নিষিদ্ধ, বন্ধ, নারী অভিনয় বন্ধ। কিন্তু নারী প্রথমবারের মতন অভিনয় করেছেন ইতালীয় নাটকে, রোমে। আরো একটা ঘটনা ঘটেছে, কেউ হয়তো এখানে যারা, এখানে আমার চেয়ে সিনিয়র কেউ নাই, কাজে দেখার সম্ভাবনা নাই। একটা সময় পৃথিবীতে একটা নাটক হতো, দ্য লাস্ট ডেজ অফ পম্পাই। পম্পাই একটা গ্রিসের নগরী, ইতালি একটা নগরী ছিল, মাটির নিচে চলে গেছে ভূমিকম্পের ফলে। যেমন আমাদের ভূমিকম্পের ফলে বহু 2000 শহর বাংলাদেশ থেকে মাটিতে চলে গেছে। এর মধ্যে একটা হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসের সপ্তগ্রাম। সপ্তগ্রাম একসময় রাজধানী ছিল বাংলাদেশে, হারিয়ে গেছে, আর নাই, পাওয়া যাবে না, মাটির নিচে চলে গেছে। যেমন বিক্রমপুরে যেখানে রাজধানী ছিল সেটা নাই, পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে। তেমনি লাস্ট ডেজ অফ পম্পাইয়ের মধ্যে দেখা গেল এই পম্পাই নগরে ঘুরতে ঘুরতে একটা টিকিট পাওয়া গেল সিনেমা প্রেক্ষাগৃহে ঢোকার। এবার তা থেকে গবেষকরা সিদ্ধান্ত নিলেন যে
ইতালিতে প্রথমবারের মতন টিকিটের বিনিময়ে নাটক দেখা চালু হয়েছে বহু বছর আগে, আজ থেকে 2800-2900 বছর আগে। তাহলে চারটা বৈশিষ্ট্য নতুন পেলাম ইতালির নাটকে। সেটা কি? নাটক ঘরে ঢুকলো, 2 নাটকে নারী অভিনয় করতে পারলো, 3 নাটকে রাত্রিবেলা, আর 4 হচ্ছে টিকিটের বিনিময়ে নাটক দেখা। 2 প্রান্তে দুটো বিশাল মশাল জ্বালা হতো, সারা রাত মশাল জ্বলতো। মশালটা এমন টেকনিকে তৈরি করা হতো সারা রাত জ্বলবে, এবং এই আলোতে অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করতেন। আরেকটা বৈশিষ্ট্য এই সময় মূকাভিনয়, প্যান্টোমাইম। ইতালিতে কত মূকাভিনয় চালু হলো, আগে মূকাভিনয় এখন তো প্যান্টোমাইম একটা বিশাল শিল্প, কিন্তু ইতালিতে প্রথমবারের মতন এই মানে নীরব অভিনয়, যেটা মূকাভিনয়টা প্যান্টোমাইম চালু হলো। আমি আবার গ্রিসে ব্যাক করবো। অ্যারিস্টটল এই সময়কার মানুষ, প্যারিক্লেসের সময়কার মানুষ। অ্যারিস্টটল মাত্র 13টা স্ক্রিপ্ট পেয়েছিলেন। অনেক নাটক রচিত হয়েছিল, প্রিন্টিং মেশিন আবিষ্কৃত না হওয়ার ফলে অনেক নাটক হারিয়ে গেছে। অ্যারিস্টটলের হাতে পৌঁছল মাত্র 13টা নাটক, 11টা ট্র্যাজেডি, 2টো কমেডি, আর কিছু তিনি পাননি। কিন্তু আজ থেকে 3000 বছর আগে তিনি ট্র্যাজেডি সম্পর্কে যে কথা বলে গেছেন, 3000 বছর বসে মানুষের জ্ঞান বুদ্ধি বিবেচনা বহু বেড়েছে, কিন্তু ট্র্যাজেডি সম্পর্কে অ্যারিস্টটলের কথার সাথে খুব বেশি কিছু যুক্ত মানুষ করতে পারেনি। চূড়ান্ত কথা যেন তিনি বলে বসে আছেন। অনেকগুলো বৈশিষ্ট্য আমাদের থাকবে, ক্লাসেই পড়তে হবে। অ্যারিস্টটল বললেন যে ট্র্যাজেডি কর্মের অনুকরণ, ইমিটেশন অফ অ্যান অ্যাকশন, এবং যে সেই কর্ম নয়, imitation of an action that is serious, complete and of a certain magnitude, একটা আভিজাত্য থাকে। কর্মকে তিনি 3 ভাগে ভাগ করে ফেললেন। মানুষের কর্ম 3 রকম, একটা মেজর ভাগ করলেন। কমন লেভেলের কর্ম থেকে হয় কমেডি, বিলো দ্য কমন লেভেল মানে ফার্স বা প্রফেশন, অ্যাবভ দ্য কমন লেভেল ট্র্যাজেডি। ইডিপাসের কাজ অ্যাবভ দ্য কমন লেভেল। বাবাকে হত্যা করেছি, মাকে বিয়ে করেছি, এই সংবাদ যখন আমি বুঝতে পারি, তখন সাধারণ মানুষ হলে পালিয়ে যেত, আত্মহত্যা করত। কিংবা যখন টাইরিসিয়াস বলছে তোমার জানার দরকার নাই, তুমি রাজ্য চালাও, কে রাজা লাইয়াসকে হত্যা করেছে, জোকাস্টার সাথে তোমার কিসের সম্পর্ক ছিল অতীতে, কিচ্ছু তোমার জানার দরকার নাই, তুমি এখন রাজা, তুমি রাজত্ব চালাও। এডিপাস বলছে আমাকে সত্য জানতে হবে। জোকাস্টার বলেছে তোমার জানার কিছু দরকার নেই। জোকাস্টার বুঝে ফেলেছে যে তার মা এখন তার স্ত্রী, সেও বুঝে ফেলেছে হোয়াট হ্যাপেন্ড, কিন্তু এডিপাস বলছে আমাকে জানতে হবে, আমাকে জানতে হবে যে সত্যি সত্যি লাইয়াসকে আমি হত্যা করেছি, সে আমার বাবা, এবং আজকে আমার যার স্ত্রী তিনি আমার মা, আমাকে জানতে হবে। এবং শেষ পর্যন্ত যখন জানলো, তখন জোকাস্টার শাড়ির ব্রুজ থেকে চোখ উপড়ে ফেললো, মেয়েদের 2 মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললো তোমরা হতে পারতে আমার বোন, আজকে তোমরা আমার কন্যা। এই সত্য, এই ভয়ঙ্কর সত্য আমি চোখ দিয়ে দেখতে চাই না, কাজে আমার চোখ উপড়ে ফেলেছি। আজকে যদি কোনো প্রেক্ষাগৃহ থেকে ইডিপাস নাটক দেখে আমরা বের হই, কিংবা আমি যদি একাকে ইডিপাস নাটকটা পড়ি, আমি তো চোখের জল ধরে রাখতে পারবো না। এবং আমার চিত্তে যত ভালোবাসা আছে, যত আবেগ আছে, যত সহানুভূতি আছে, সব ইডিপাসের জন্য। অথচ এই লোকটা তার বাবাকে হত্যা করেছে, মাকে বিয়ে করেছে, আমি জানি না, তারপরে সব ভালোবাসা তার জন্য। কারণ কি? কারণ ইডিপাস অ্যাবভ দ্য কমন লেভেলের মানুষ। সত্যকে মোকাবেলা করতে, সত্যকে জানতে ভয় পায়। সত্য ভয়ঙ্কর নিষ্ঠুর। রবীন্দ্রনাথের ভাষায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এবং বঞ্চনা করেনি বলেই আজকে পৃথিবীর কি একটা দিনও যায় পৃথিবীর কোনো না কোনো জায়গায় কোনো একটা ইনস্টিটিউশনে ইডিপাস শব্দটি উচ্চারিত না হয়ে যাবে? আমার তো মনে হয় না। পৃথিবীতে একদিনও তা সম্ভবপর নয় পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কোনো না কোনো মানুষের মুখে ইডিপাস শব্দটি উচ্চারিত হয়। অথচ কি ভয়ঙ্কর এক সত্যের নাটক। তাহলে অ্যারিস্টটল বললেন যে এই যে এইরকম যে মহৎ যে কর্ম, সে মহৎ কর্মের অনুকরণ বা ইমিটেশন হচ্ছে ট্র্যাজেডি। ইমিটেশন
নারীরা তো এখানে আছেন, আছো। ইমিটেশন অলংকার দুই রকম কারণে, এক সোনার দাম বেশি, ঝামেলা নাই, কিনতে পারবো না, ইমিটেশন অলংকার করছে। দুই, কিনতে পারবো, তারপরে ছিনতাইকারী আছে, ঢক 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 করে এটা করে দেবে। এবং এখন মডার্ন ইমিটেশন এত সুন্দর যে কোনটা গোল্ড আর কোনটা ইমিটেশন সেটা বোঝাও করে ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, তাই না? অর্থাৎ ওটা গোল্ড নয়, গোল্ডের মতো, ওটা জীবন নয়, ওটা জীবনের মতো। ইতিবাস এই কর্মটা আমি দেখছি, এটি একটা মহৎ কর্মের অনুকরণ, ইমিটেশন অফ গ্রেট অ্যাকশন, একটা বড় একটা কর্মের অনুকরণ। আর কমেডি হচ্ছে মাঝারি মানের কর্মের অনুকরণ। গল্পগুজব, হাসি তামসা, জামাই বাড়ি, লীলাবতী, কমলে কামিনী, এইসব বাংলা নাটকে। কিন্তু ফার্স আরো খারাপ, মানুষের অসঙ্গত আচরণ। ভক্তপ্রসাদ, মুখে রাম নাম, কিন্তু ফাতেমাকে পাবার জন্য তার কি উদগ্র আহ্বান, আকাঙ্ক্ষা। এটি কিভাবে সভ্যতা পাঠ্য আছে সেখানে আমাদের দেখছি নবকুমার বা কালীবাবু, তিনি বাবাকে অস্বীকার করছেন, ওর র্যাম বলছেন, ওর ফোন বলছেন বাবাকে, এবং নানা রকম ভাবে অবজ্ঞা করছে ধর্মকে, নানা কিছুকে। এটা হচ্ছে মানুষের অসঙ্গত আচরণের অনুকরণ। যখন অসঙ্গত আচরণের অনুকরণ হয় তখন তাকে বলে ফার্স, যখন মাঝারি মানের কর্মের অনুকরণ হয় তখন বলে কমেডি, আর যখন মহৎ কোনো কর্মের অনুকরণ তাকে বলবো আমরা ট্র্যাজেডি। মহৎ কর্মের অনুকরণ কখনো কখনো পারা যায় না। নবীন মাধব ইচ্ছে করলেই সর্বপুর গ্রামে নায়ক হয়ে দাঁড়াতে পারতেন, ইচ্ছে করলেই তার পক্ষে আইআই উড এবং পিপি রোগকে তাড়ানো সম্ভব ছিল, কিন্তু তার পক্ষে সম্ভব হলো না। যে হতে পারতো ট্র্যাজেডির নায়ক, কিন্তু ওই যে বৃহৎ সম্ভাবনা, ইতিবাসের মতন যে দুঃসাহস, ইতিবাসের মতন যে সত্যকে জানার যে তীব্র সাহস, সেই সাহসটি নাই নবীন মাধবের। অথচ নাম দিয়ে ফেলেছিলেন নবীন মাধব, অর্থবিধি। মাধব মানে কৃষ্ণ, কৃষ্ণ এসেছিল কংসকে হত্যা করার জন্য স্বর্গলোক থেকে। আজকে সরপুর গ্রামে একজন যুবক এসেছে যিনি নিউ কৃষ্ণ, নবীন মাধব, আইআই উড এবং পিপি রোগকে সে সরিয়ে দেবে, কিন্তু পারল না। না পারার কারণ ওই ইডিপাসের মতন, ম্যাকবেথ কি কিং লিয়ার কি হ্যামলেটের মতন মানসিক শক্তিটি নাই। মানসিক শক্তিটি নাই বলে শেষ পর্যন্ত উন্মাদ দশা, পাগল, আত্মহত্যার মধ্যে দিয়ে বৃন্দ মাধব, নবীন মাধবের সমাপ্তি ঘটে। পারে না কিছুই করতে। বাংলার নাটকে ট্র্যাজেডির বড় অভাব। বাংলা নাটকে ট্র্যাজেডি নাই এই কারণে, খুব কম। কারণ বাংলাদেশের যে মধ্যবিত্ত শ্রেণী যারা নায়ক হতে পারে, এডিপাসের মতন হতে পারতো, তারা ব্যাকবোনলেস। ব্যাকবোনলেস বলেই প্রেম করব রাজলক্ষ্মীর সাথে, কিন্তু বিয়ে করার প্রশ্ন আসলে বলবো বড় প্রেম শুধু কাছেই যায় না, দূরেও সরাই যায়। ব্যাকবোনলেস বলেই মা যখন বলে বউকে, পুত্রবধূকে তুই বয়স বাড়িয়ে বলো, তুমি তোমার বয়স বাড়িয়ে বলো, হৈমন্তীকে কমিয়ে বলো, কিন্তু তখন ছেলে অপু একবারও বলতে পারে না মা তুমি কেন পুত্রবধূকে মিথ্যে কথা বলতে শেখাচ্ছ, তার যা বয়স সে তো তাই বলছে, কমিয়ে বলবে কেন? পারবে না, সম্ভবপর নয়। ইডিপাসের মতন দুঃসাহস কিংবা ম্যাকবেথ কিং লিয়ার হ্যামলেটের মতন এই মানসিক শক্তির জায়গাটি বাঙালি মধ্যবিত্তের নাই। না থাকার কারণ অন্য একটা, সেটা হচ্ছে টবের গাছ আর বাইরের গাছের পার্থক্য। টবের গাছ প্রতিদিন পানি দিতে হয়, পরিচর্যা করতে হয়, একসময় কুমড়ার ফুলও হয়, কিন্তু দেখা যায় 2 দিন পর মরে গেছে। আর বাইরের কুমড়া গাছটা বিশাল ব্যাপার তার, এবং কুমড়াও বিশাল হবে, কেননা সে বাইরে থেকে শক্তি দেয়। আমাকে তৈরি করেছে, আমাকে নির্মাণ করে দিয়েছে ইউরোপ তার নিজেদের সেবা, নিজেদের স্বার্থে। অর্থাৎ ইউরোপীয় দয়াদাক্ষিণ্যে যে মিডল ক্লাসের ডেভেলপমেন্ট, সেই মিডল ক্লাস কখনোই পাওয়ারফুল মিডল ক্লাস হতে পারে না। পাওয়ারফুল মিডল ক্লাস না হতে পারলেই ট্র্যাজেডির নায়ক হতে পারে না, সম্ভব হচ্ছে না। অ্যারিস্টটল বললেন, আমি ট্র্যাজেডির যে 13টা স্ক্রিপ্ট আমি পেয়েছি, সেখান থেকে তিনি ব্যাখ্যা করে দাঁড় করালেন এই যে নাটকের 6টা উপাদান, প্রধান উপাদান 6টা। 6টার মধ্যে আবার 2 ভাগ করলেন, একটাকে বেশি মাত্রায় প্রধান বললেন আর একটাকে কম মাত্রায় প্রধান বললেন।
এই 6টা উপাদান আজকের দিনেও সেই 3000 বছর আগে একজনে এটা হয়, যেমন আব্দুল্লাহ মাহমুদের কোকিলা কিংবা রবীন্দ্রনাথ ঠাকুরের বিনি পয়সার ভোজ, এটা এক চরিত্রের নাটক, কিংবা নেমেসিস, নুরুল মামের নেমেসিস এক চরিত্রের নাটক। যাই হোক, এই 6টি উপাদান প্লট, ক্যারেক্টার, মেলোডি এবং এই 6টা উপাদানের কথা বললেন। মধ্যে প্রথম 3টাকে বললেন তিনি গুরুত্বপূর্ণ উপাদান, সবচেয়ে অভ্যন্তরীণ উপাদানের 3টা, কি? প্লট, ক্যারেক্টার, থট। বৃত্ত বা ঘটনা, চরিত্র এবং চিন্তা। এরিস্টটল ট্র্যাজেডির 13টা নাটককে খণ্ড খণ্ড করে তন্ন করে খুঁজে বের করার বললেন যে প্লট হচ্ছে প্রধান ক্যারেক্টার, প্রধান কম্পোনেন্ট, উপাদান নাটকে। প্লট মানে কি? ঘটনাংশ। প্লট মানে ঘটনা নয়, ঘটনাংশ। পার্থক্যটা কি? এই বিশ্ববিদ্যালয়ে একটা 20 তলা দালান হবে। 20 তলা দালান করতে গেলে পরে আমাকে তো মাটির নিচে 50 ফিট যেতে হবে, ফাউন্ডেশন তৈরি করে তুলতে হবে। আমি যখন এই দালানটার দিকে তাকাবো তখন কিন্তু আমি মাটির নিচে 50 ফিট দেখছি না, সেটা মাটির নিচে আছে, অনেক টাকা লেগেছে, কিন্তু আমি দেখছি মাত্র উপরে 20 তলা। প্লট হচ্ছে মাটির নিচে ফাউন্ডেশন, আর বাইরেরটা হচ্ছে গল্প, ঘটনা। যা দেখা যায় সেটা ঘটনা, আর ঘটনাংশ কি? প্লট কি? যা ইনভিজিবল, যা দেখা যায় না, যা ফাউন্ডেশন তৈরি করে। এইটাকে বললেন তিনি প্রধান, এরিস্টটল। পরবর্তীকালে যখন এলিজাবেথের ইংল্যান্ডে ঢুকবো তখন দেখা গেল উইলিয়াম শেক্সপিয়ার কিংবা ক্রিস্টোফার মার্লো, ক্রিস্টোফার মার্লো 2 মাসের বড়, ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার, এরা বললেন এদের নাটকে দেখা গেল চরিত্র বড় হয়ে গেল, প্লট আর বড় নয়। এবারে চরিত্রের কোনো অভ্যন্তর দ্বন্দ্ব, ছোট্ট একটা ঘটনা, সামান্য একটা সেই বেহুলার বাসর ঘরের ছিদ্র মতো সামান্য একটা ছিদ্র, আমি ওথেলো, ডেসডেমোনা এরোয়াম কোথায় পেল, শুরু হলো সন্দেহ, এবং এই সন্দেহের মধ্যে দিয়ে নাটকের ট্র্যাজেডি পল্লবিত হলো। আমি ডেনমার্কের রাজার সন্তান, আমি সৈনিকের সন্তান ম্যাকবেথ। ডেনমার্কের বিধান অনুযায়ী সৈনিকের সন্তান হবে সৈনিক, আর রাজার সন্তান হবে রাজা। আমি সৈনিকের সন্তান হয়েও হতে চাই রাজা, অতএব এই উচ্চাভিলাষ ম্যাকবেথের পতনের কারণ। একটা ছোট ছিদ্র পথে ট্র্যাজেডি বিযুক্ত হলো এবং চরিত্রের পতন শুরু হলো, এবং এইভাবে মার্লো, ক্রিস্টোফার মার্লো কিংবা উইলিয়াম শেক্সপিয়ারের মধ্যে দিয়ে আমরা নাটকে চরিত্রটাকে বড় পেলাম। এবারে গল্প আর বড় নয়, এবারে আর ডিএল রায়ের শাহজাহানের জমজমাট গল্প বড় নয়, এবারে আর দীনবন্ধু মিত্রের নীলদর্পণের জমজমাট গল্প বড় নয়, কৃষ্ণকুমারের গল্প বড় নয়। এইবারে ওয়ালিউল্লাহ তরঙ্গ ভঙ্গ, একটা চরিত্রের ভিতরে খুঁড়ে 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 অভ্যন্তর ভেতরটাকে বের করার, সেলফ ডিগিং, নিজেই নিজের চরিত্রকে খনন করে এবং খননের মধ্যে দিয়ে সে আবিষ্কার করার চেষ্টা করে। ম্যাকবেথ, হ্যামলেট, কিং লিয়ার, ওথেলো কিংবা ডক্টর ফস্টাস, ক্রিস্টোফার মার্লো বিখ্যাত নাটক ট্র্যাজিক্যাল হিস্টরি অফ ডক্টর ফস্টাস, বিখ্যাত নাটক। শয়তান দখল করতে চায় রাজ্য, স্বর্গলোক দখল করে, অথচ শয়তান, সুতরাং তার পতন অনিবার্য, পতন হলো শেষ পর্যন্ত। যাই হোক, পরবর্তীকালে বার্টন ব্রেক্ট এর কাছে এসে পাল্টে গেল আবার, যেটি ছিল এরিস্টটলের কাছে তৃতীয়, থট। এইবারে আধুনিককালে এসে থট প্রাধান্য বিস্তার করলো। এবারে প্লট বা ক্যারেক্টারের জায়গায় চিন্তা বা থটটা প্রাধান্য বিস্তার করলো। এবারে আর চরিত্র বড় নয়, এবারে চিন্তা বড়। এবারে চিন্তা এই প্রেম বড় না প্রতাপ বড়, অতএব বিসর্জন তৈরি হবে। এইবারে আর চরিত্র বড় নয়, এইবারে চরিত্র খুঁজে পাওয়া যাবে না, আছে চরিত্র, কিন্তু চরিত্রকে আর ম্যাকবেথের মতন, কিং লিয়ারের মতন আর ওইভাবে প্রধান চরিত্র নয়। এইবারে দেখা গেল প্রেম আর প্রতাপের দ্বন্দ্ব। রবীন্দ্রনাথ বলে দিচ্ছেন আমার নাটক হচ্ছে প্রেম আর প্রতাপের দ্বন্দ্ব। কিংবা ওয়ালিউল্লাহ তরঙ্গ ভঙ্গের মধ্যে দেখা আছে মানুষের নেগেটিভ এক্সিস্টেন্স আর পজিটিভ এক্সিস্টেন্সের সমূহ দ্বন্দ্ব। নতুন মাত্রা এলো বিশ্ব নাটকের ক্ষেত্রে, থট প্রাধান্য বিস্তার করলো, চিন্তা প্রধান হলো। আজকের দিনেও চিন্তা হচ্ছে নাটকের প্রধান উপাদান, রক্তকরণ, চিন্তাটাই প্রধান। কাজেই এরিস্টটলের কাছ থেকে আমরা সরে এসেছি বটে,
কিন্তু এরিস্টটলের ফাউন্ডেশনটা এখন আমরা স্মরণ করছি প্লট, ক্যারেক্টার, আর বাকি যে তিনটা ডায়ালগ বা ডিকশন, সংলাপ, অন্যদিকে মেলোডি বা গান, আর স্পেকটাকেল বা দৃশ্যসজ্জা, এগুলো আছে। দৃশ্যসজ্জা এখন নাটকের দরকার, মিউজিক নাও থাকতে পারে। কোনো নাটকে, আধুনিক নাটকে গান অনেক জায়গায় বাতিল হয়ে গেছে। রবীন্দ্র নাটকে গান আছে, কিন্তু অনেক নাটকে এখন গান নাই বা প্রধান থাকলো না। ডায়লগটা নিয়েও এখন সংশয় দেখা দিয়েছে। একসময় আমরা ক্লাসে বলতাম যে অন্যান্য শিল্প মাধ্যমের সঙ্গে নাটকের প্রধান পার্থক্য কি? দুটো কথা বলতাম আমরা, যে এক, নাটকে মঞ্চে যেতে হয়, দুই, নাটক সংলাপ আশ্রিত। এখন এই কথা আর বলা আমরা পারছি না সরাসরি, কারণ এখন অনেক নাটক আছে সংলাপ নয়, বর্ণনামূলক নাটক, যেটা সিনেমা দিনের নাটকের মধ্যে আমরা দেখবো বর্ণনামূলক নাটক। এখন আর নাটকের সংলাপটা অনিবার্য নয়, বর্ণার মধ্যে দিয়ে আসছে। এমনকি বর্ণমূলক নাটক, আমাদের মহেশ্বরী গীতিকার বর্ণমূলক নাটকে দেখা যায় যে একটা ক্যারেক্টারই পাঁচটা অভিনয় করছে, পাঁচ রকম অভিনয় করছে একই সময়। ক্যারেক্টার একটাই, সে পুরুষ বেশে একটা লুঙ্গি পরা আছে, সে যখন নারী হচ্ছে, ওই পুরুষেরই বউ হচ্ছে, দেখা যাচ্ছে সে আর্টিফিশিয়ালি একটা শাড়ি কাচাচ্ছে, ঘোমটা একটা দিচ্ছে, তারপরে অভিনয় করছে। আমি ধরে নিচ্ছি দূর থেকে তিনি নারীর অভিনয় করছেন। আবার এই মানুষটাই ঘোড়া হয়ে তিনি রাজপুত্র হয়ে যাচ্ছেন মুহূর্তের মধ্যে। এই যে ক্যারেক্টারের যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলো এরিস্টটল বুঝতে পারেননি, তার সময় ছিল না, তিনি এটি বলেননি। আর স্থান, কাল, পাত্রের যে ত্রৈরক্ষ বলি আমরা, তার সাথে বর্তমান কালে এসে আরেকটা নতুন খ্রিস্টবাদ, এটা যা কপ্তই প্রথম করলেন তার নাটকে দ্য ব্রেকফাস্ট নাটকের নামটি। সেই নাটকে প্রথম করে পরবর্তীকালে রবীন্দ্রনাথের বিনি পয়সার ভোজ কিংবা নুরুল মোমেনের নেমেসিস কিংবা আব্দুল্লাহ মামুনের কোকিলারা, এইসব নাটকের মধ্যে আমরা একটা ক্যারেক্টারের মধ্যে দিয়ে গোটা নাটকটাকে দেখার চেষ্টা করছি। বলা পাচ্ছি এই যে চরিত্রের যে একত্ব বা ইউনিটি অফ ক্যারেক্টার, এইটিও নতুন, এটি এখন নতুন ভাবে ঢুকলো এরিস্টটলের ভিতরে। কিন্তু তারপরে এই কথা বলবো যে এরিস্টটল নাটক ব্যাখ্যা করতে গিয়ে যে কথা বলেছেন তা এখনো এই 3000 বছর পরেও আমাদের কাছে সর্বজনস্বীকৃত। পরে একটা কথা এলাইদাস নিকল বলেছেন, অসাধারণ কথাটি, যে ট্র্যাজেডির নাটকটার চড়ুই পাখি নয় যে সামান্য একটা তীরের আঘাতে মারা যাবে। খুবই তাৎপর্যপূর্ণ কথা। ইডিপাস কি হবে আর না হবে এইটা ভেবে সত্যের মুখোমুখি দাঁড়াতে সে ভয় পায়নি। ভয় পায়নি বলে ইডিপাস হতে পেরেছে। সে চড়ুই পাখি নয়, মানুষের অসীম সম্ভাবনা ট্র্যাজেডির নায়কের মধ্যে দিয়ে ব্যক্ত হয়। সেই অসীম সম্ভাবনার কথাটি এরিস্টটল বলেছেন। আবার ওইটি বলতে গিয়ে তিনি ট্র্যাজেডির সাথে এবং ফার্সের সাথে পার্থক্যের জায়গাটি তিনি বলার চেষ্টা করেছেন। বলেছেন যে ট্র্যাজেডি হচ্ছে মহৎ কর্মের অনুকরণ, এবং ট্র্যাজেডির মধ্য দিয়ে মানুষের চিত্তে ভয় জাগ্রত হবে, ভয় জাগবে, করুণা জাগবে, কিন্তু শেষকালে তার পার্গেশন ঘটবে। পার্গেশন মানে একটা আবার সব বিমোহিত হয়ে যাবে। পার্গেশনটি ঘটে বলেই তো যখন নাটকটা থেকে বেরিয়ে আসি, তখন ইডিপাসের জন্য আমার এত কান্না, আমার চোখের জল ইডিপাসের জন্য, অথচ জানি সে তার মাকে বিয়ে করেছে। তাকে তো ঘৃণা করার কথা ছিল, কিন্তু তার প্রতি আমার সম্মান। যদি বাস্তব জীবনে আমাদের বাড়ির পাশে এমন কোনো মানুষ থাকে, অজ্ঞাতী হয়েছে, ঘটনাটি অজ্ঞাতী হয়েছে, সে তার মাকে বিয়ে করেছে অজ্ঞাতী, জানে না, সে মাও জানে না, ছেলেটিও জানে না, এখন স্বামী স্ত্রী তারা কেউ জানে না, আমরা জানি। আমরা তো এই লোকটাকে সকালবেলা দেখলেই মনে হয় আজকে খারাপ যাবে, কিন্তু ইডিপাস নাটক দেখলে পরে মনে হবে তোমার যত ভালোবাসা সে ইডিপাসের কারণ ওইটা। আমরা যদি বিসর্জনের কাছে আসি, দেখো রঘুপতি কত খারাপ চরিত্র, তোমাদের কেউ পড়া আছে রঘুপতি, তাই না? কত খারাপ চরিত্র, কত কি করেছে, কত ধরনের মিথ্যাচার ভণ্ডামি করেছে, কিন্তু শেষ পর্যন্ত যখন অপর্ণাকে জননী বলে সম্বোধন করে, তখন কিন্তু যখন জননী বলে সম্বোধন করে, জায়গা নাই, জননী বলে সম্বোধন করে, তখন কিন্তু আমরা রঘুপতির প্রতি আমাদের আবার সব কর্নার তৈরি হয়ে যায়, আমাদের সহানুভূতির জায়গাটা তৈরি হয়ে যায়। সংক্ষেপ করে আনি, এর মধ্যে অনেকটা সময় কেটে গেল। এলিজাবেথের ইংল্যান্ডের পরে আমরা চীনে আসবো। চীনে প্রথম চা পাতা আবিষ্কৃত হলো 14th শতাব্দীতে। চা কেউ খায় না, এটা একটা রং পিতা কেমন, তখন চিনি চিনি দেওয়া শুরু হয় না, হ্যাঁ চিনি তখন আবিষ্কৃত হয় না, এটা কি জিনিস, কি খাবে, খায় না। কিন্তু যারা চা উৎপাদনকারী
তারা 1 কেজি ডানো কিনলে একটা চামচ ফ্রি, মাঝে মাঝে পাওয়া যায় না? এরকম 1 কাপ চা খেলে একটা কিছু ফ্রি তারা ভাববে, সেই ফ্রিটা হচ্ছে নাটক। একটা ঘর তৈরি হলো, সামনের দিকে টেস্ট হল, পেছনের দিকে নাট্যগৃহ। পেছনের নাট্যগৃহে নাটক হবে। 1 কাপ চা খেতে বড়জোর 10 মিনিট, এর বেশি তো লাগবে না, যতই আস্তে আস্তে খাই না কেন। নাটকটা বলা হলো যে তোমরা ছোট ছোট নাটক তৈরি করবে, আর ওইদিকে বলা হলো চা খাবেন, নাটক দেখতে পাবেন। সবাই একটা কাপ চা নিয়ে ভেতরে ঢুকে নাটক দেখা শুরু করলো। 4000-এর মতো নাটক রচনা হলো গ্রিস, চায়নায় 14শ শতাব্দীতে। সবগুলোর নাম হলো টি স্টল থিয়েটার। টি স্টল থিয়েটার, টি স্টলে বসে নাটক দেখা হয় বলে টি স্টল থিয়েটার। পৃথিবীকে পাল্টে দিল নাটক। স্বল্প আয়তনের নাটক, উপযোগী নাটক। আমাদের দেশে এখন যেটা পথনাটক, এগুলা শুরু হয়েছিল আফ্রিকাতে পথনাটক, এখন পৃথিবীতে পথনাটক খুব পপুলার। যেমন টি স্টল থিয়েটার একসময় খুব পপুলারিটি অর্জন করলো। স্বল্প সময়ের মধ্যে এমন দেখা গেল যে নাটক শেষ হয়েছে কিন্তু চা খাওয়া হয় না। চা ধরে আছে, দুষ্টুমি করে আরেকটা দেখবো, হবে না, সব বার করে আবার নতুন করে চা কিনতে। এইভাবে টেস্ট আছে, এটা বিকাশ লাভ করলো এবং হাজার হাজার নাটকের টেক্সট তৈরি হলো চীনে। এবং একটা জিনিস ভালো, স্ট্রাকচারের দিক থেকে ছোট নাটক রচনার ধারাটি পাওয়া গেল টেস্ট থিয়েটার থেকে। এবারে জাপানের দিকে যাই। জাপানে 2 ধরনের নাটক সম্রাটেরা দেখতেন, কাবুকি এবং নো। কাবুকি নাটক বিখ্যাত, আর নো, নো নাটক খুব বিখ্যাত। জাপানের নাটকে দেখা গেল তারা খুব কালারফুল ড্রেস পরছে, পরাক্রম প্রতাপ তাদের নাটকে থাকবে, অভিনয় করছে এবং তারা মুখোশ ব্যবহার করছে। আর নতুন একটা পাওয়া গেল জাপানি নাটকে, এটা আগে কখনোই ছিল না। জাপানি নাটকে আমাদের দেশের যাত্রায় আছে, খেয়াল করে দেখবে যে যাত্রায় যেখানে গ্রিন রুম, যেখানে অভিনেতা অভিনেত্রীরা থাকে, আর যেখানে মঞ্চ, এই মাঝখানে একটা পথ থাকে। এই সাধারণত গ্রাম দেশে আমার অভিজ্ঞতা, এই পথের 2 দিকে সাধারণত নারী দর্শকরা থাকে, আর বাড়ির দিকে পুরুষরা এই দিকে থাকে। এই জায়গায় সাধারণত গেলে নারী দর্শকরা থাকে। জাপান প্রথমবারের মতন এই পথটাকে অ্যাক্টিং প্লেস হিসেবে দেখতে শুরু করলো। গ্রিক নাটকে নাই, মিশরীয় কিংবা চায়না নাটকে এই পথটা নাই, কিন্তু প্রথমবারের মতন কাবুকি নো নাটকেই দেখা গেল যে এই যে অ্যাক্টিং এরিয়া, পথটাও অ্যাক্টিং এরিয়া। এবং ওরা বলতো হাসিকাগিরি, এই পথটার নাম জাপানি ভাষায় হাসিকাগিরি। এই পথটাকেও তারা বললো যে এইটাও অ্যাক্টিং এরিয়া। আমাদের যাত্রা যাও রাজা ধুম 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 করে তলোয়ার উড়াইতে চলে আসে, চিৎকার করে ওখান থেকে এই পথের মধ্যে। এটা শুরু হলো কাবুকি নো নাটকে। এবং বাংলাদেশে তার প্রভাব পড়লো যাত্রায়, এখনো যাত্রায় আছে। ওই গ্রিন রুম থেকে চিৎকার করতে করতে এত সম্রাট রাজা বেরোচ্ছে, নানা রকম তলোয়ার ঘোরাতে ঘোরাতে আসে, এবং ওইটা অ্যাক্টিং এরিয়া। এটা আমরা জাপান থেকে তো তার অবস্থায় আমি অনেক দিক থেকে এখন ভারতবর্ষে হাজির হব। সংক্ষেপ করে আনতে হবে আমাদের দেশের সংস্কৃত নাটক। মনে রাখি আমরা যে সংস্কৃত ভাষা একটা কৃত্রিম ভাষা, এটা কোনো ভাষা ছিল না। বিভিন্ন আমাদের তো অনেকগুলো জনপদ ছিল না, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সমতট ইত্যাদি, পুন্ড্র, রাঢ়, অনেকগুলো জনপদ। এক জনপদ থেকে আরেক জনপদের দূরত্ব বেশি নয়, কিন্তু প্রাগৈতিহাসিক দূরত্ব ছিল অনেক। জনতার সাথে সংযোগ ছিল না, নানা রকম সংকট, কথা বুঝতো না, এলাকার সাথে আরেক এলাকার মানুষ কথা বুঝতো না। তবে বিভিন্ন জনপদের নেতৃস্থানীয় লোকরা বসে বললেন যে আমাদের একটা কমন ভাষা দরকার, যে ভাষায় আমরা লিখবো, পরস্পর বুঝতে পারবো। কিভাবে? সব ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্য নিয়ে একটা নতুন ভাষা তৈরি করা হলো। একটা নতুন ভাষা সৃষ্টি হলো। নতুন ভাষা তৈরি করা হলো, কালচার করা হলো বলে ভাষার নাম হলো সংস্কৃত। কালচারের বাংলা সংস্কৃত আমরা বলি না, যে লোকটা কালচার আর আনকালচার, অসংস্কৃত। ভাষাটাকে সংস্কৃতাইজ করা হলো বলে ভাষার নাম হলো সংস্কৃত ভাষা, নাথিং মোর। এবং এটা থেকে বাংলা উদ্ভব হয় না, এসব ভাবার কোনো কারণ নেই। এই সংস্কৃত ভাষা ছিল সবসময় মানুষের লেখার ভাষা, মুখের ভাষা কখনো ছিল না। পাবলিক, সাধারণ মানুষ যে যার এলাকার ভাষাতেই কথা বলতো। সংস্কৃত কখনো মুখের ভাষা ছিল না, কিন্তু লিখতেন মানুষের সংস্কৃত ভাষা। কালিদাস কি অশ্ব ঘোষ এরা সংস্কৃত ভাষায় লিখেছেন, কাব্য লিখেছেন, বড় কবি হয়েছেন। সংস্কৃত নাটক এই অঞ্চলে 2200, 2300, 2400 বছর আগে ব্যাপকভাবে প্রচলিত ছিল। আমাদের এই অঞ্চলে
প্রায় 1500 বছর আগে আমাদের যে চর্যাপদ, সেই চর্যাপদ হচ্ছে 50 যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত, মানে আজ থেকে প্রায় 1400 বছর আগে, 1400 1450 বছর আগেও নাটক ছিল। প্রমাণ চর্যাপদের একটি চরণাংশ, বুদ্ধ নাটক বিস্ময় হল। নাটক ক্যাটাগরিক্যালি নাটক শব্দটি ব্যবহার করছেন। এই যে তোর বড় পাঞ্চবিটা আলো পাঁচ, এখন বলে পাঁচ, আর পাঞ্চ তো আমরা কেউ বলি না, এখন বলে পাঁচ। সুতরাং পাঞ্চ পাঁচ, কিন্তু নাটকের আর কোনো নাই, একদম সরাসরি নাটক শব্দটি ব্যবহৃত হচ্ছে চর্যাপদ। তার মানে নাটক গান্ধী দেবী তিনি অভিনয় করে নামছেন মঞ্চ থেকে, পরিষ্কার আছে গান্ধী দেবীর কথা। তার মানে নাটক তখন ছিল আমাদের দেশে, ঐতিহ্যিক নাটকগুলো ছিল, কিন্তু ঐতিহ্যিক নাটক ছিল প্রেক্ষাগৃহের বাইরে। মনোযোগ দিয়ে প্রেক্ষাগৃহের বাইরে ছিল, বাড়ির উঠোনে, স্কুল গৃহে, কি কোন একটা উন্মুক্ত প্রান্তরে নাটক অভিনীত হতো। আর নাটক অভিনীত হতো দিনের বেলা, রাতের বেলা, প্রধানত রাতের বেলা, কারণ মানুষ কৃষিজীবী মানুষ, দিনের বেলা কাজ করে, রাতের বেলা অভিনয় করে। কখনো কখনো দিনের বেলা হতো, গ্রামগঞ্জে দিনের বেলা হতো। এবং এই হওয়ার ক্ষেত্রে মাছ বিক্রেতা কি জেলে, তিনি ভালো লেগেছে আধা ঘন্টা নাটক দেখে চলে গেছে, তার নাটক দেখার দরকার সময় নাই, কারণ মাছ ধরতে হবে তাকে। কৃষক হাল চাষ করতে হবে, বেশি সময় দেখা যাচ্ছে না, যাত্রা এত সময় বেশি খান সামান্য সময় দেখলেন। এইভাবে নাটকগুলা বৃহত্তর মানুষের সাথে সংশ্লিষ্ট ছিল। নাটক লোকায়ত জীবনে ছিল, লোক সংস্কৃতির সাথে তার সম্পর্ক ছিল, মানুষ নাটক দেখত, উপভোগ করত। কিন্তু ইউরোপরা যখন এলো তখন পার্থক্য ঘটে গেল। ইউরোপ বলল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা বলল, আমরা নাটক করি, তোমরা দেখো। ক্যালকাটাতে নাটক অভিনীত হতে শুরু করলো। ইংরেজি নাটক, শেক্সপিয়ারকে মারলো, অভিনয় করছেন ইংরেজরা, দর্শক ইংরেজরা। কালে ভদ্রে অকস্মাৎ দয়া দাক্ষিণ্য হলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি রাজা রামমোহন রায় নিমন্ত্রণ পেতেন নাটক দেখার জন্য। সাধারণ মানুষ, বাঙালির কোনো অধিকার ছিল নাটক দেখার, ইংরেজি নাটক করবে তারা। আর বললো কি, যে তোমরা যা করো এগুলা নাটক না, এগুলা বাজে জিনিস। মাইকেল মশাই অলিক কুনাট্য বঙ্গে, মনে আছে মাইকেলের একটা কথা আছে, ওরা বলছে এটা কুনাট্য, খারাপ নাটক। আমাদেরটা নাটক, তোমাদেরটা নাটক না। কেননা তোমরা যা তা পোশাক পরে নাটক, লুঙ্গি ধুতি পরে তোমরা নাটক করো, তোমাদের কোনো নাটকের সময় তোমাদের কোনো ঘর নাই, কোনো টিকিট নাই, এগুলা ভুয়া জিনিস। আমাদেরটা নাটক কি, তোমাদেরটা একটা ঘর লাগবে, ঘরে ঢুকতে হলে টিকিট লাগবে, শার্ট প্যান্ট আধুনিক পোশাক পরতে হবে, নাটক দেখবা, চলে যাবা। নাটক বুঝতে হলে শিক্ষা লাগবে। আমার বৃহত্তর সংস্কৃতিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইউরোপীয় শক্তিধরেরা, অপশক্তিরা আমার সংস্কৃতিকে সংকুচিত করে দিল, এবং সংস্কৃতিকে সংকুচিত করে আমাদের বিশাল নাট্য ভবনকে তারা প্রসেনিয়ামের নামে খণ্ড খণ্ড করে দিল, বিকৃত করে দিল। এবং এই বিকৃতির কথাটাই আমরা এতকাল সাহিত্যে পড়ে এসেছি। 1795 সালে লেবেদেবের মধ্যে দিয়ে বাংলা নাটকের যাত্রা শুরু। ভুয়া কথা, মিথ্যা কথা, ভ্রান্ত কথা, বাংলা নাটক হাজার বছরের প্রাচীন। প্রসেনিয়ামে শুরু হয়েছে লেবেদেব। প্রসেনিয়াম মানে কি, তিন দিক বদ্ধ, একদিক হলো এই যে এখানে যদি মঞ্চ থাকে, এইখানে অডিয়েন্স, এদিক বন্ধ, এদিক বন্ধ, এদিক বন্ধ, শুধু একদিক খোলা, এইটাকে বলে প্রসেনিয়াম। আর আমাদের যাত্রা কি, সব দিক থেকে দেখা যায়, উন্মুক্ত। গাজির গান, ছত্রপিনের পাঁচালী কিংবা গম্ভীরা, সব দিক থেকে দেখা যায়, সব দিক থেকে দেখা যায়। আমাদের নাটক, আমাদের নাটকগুলো বৃহত্তর জনতার সাথে সংশ্লিষ্ট। কিন্তু ইউরোপে আমাদের নাটককে, আমাদের সংস্কৃতিকে সংকুচিত করেছে, সংকুচিত করে বলেছে তোমাদেরটা খারাপ, আমাদেরটা ভালো। বাইনারি অপোজিশন বোঝো? আমি ডাক্তার, তুমি রোগী, আমি আলো, তুমি অন্ধকার, আমি সুন্দর, তুমি কুৎসিত, আমি ভালো, তুমি খারাপ, আমি গুড, তুমি এভিল। এই যে ইউরোপ এই বাইনারি অপোজিশন চালু করে দিল, বললো যে তোমাদের কিচ্ছু না, তোমরা বাজে লোক, খারাপ, তোমাদের সংস্কৃতি খারাপ, তোমাদের সংলাপ খারাপ, তোমাদের নাটক খারাপ, আমারটা সবকিছু, আমার ভালো। এইটা করে নাটকের 12টা বাজালো আমাদের সংস্কৃতিকে, তারা তাদের মতন করে চালার চেষ্টা করলো। তার মধ্যে দিয়েও বাংলা নাটক টিকে থাকলো কতিপয় মানুষের দুঃসাহসের কারণে।
এই একজন দুঃসাহসী মানুষ দীনবন্ধু মিত্র। অসম্ভব দুঃসাহস। আজকের দিনে আমরা এখান থেকে পাশ করে যে বিসিএস পাশ করবো, তারপরে ম্যাজিস্ট্রেট হবো, কি মাস্টার হবো সরকারি কলেজে। দীনবন্ধু মিত্র আইসিএস অফিসার, ইউরোপীয়দের সাথে বসতে হচ্ছে পরীক্ষায়, পাশ করেছেন এবং তিনি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল হলেন। এই ঘটনা 1868 সালে, 1858 সালে। 1858 সালে তিনি ঢাকাতে চাকরি পেলেন, ঢাকা জিপিও। এখন যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে যেটা কলেজিয়েট স্কুল, সেটা ছিল সেই সময় ঢাকা জিপিও। এইখানে তিনি ডেপুটি পোস্টমাস্টার জেনারেল হিসেবে চাকরিতে ঢুকলেন। যেহেতু পোস্টমাস্টার, নানা জায়গা থেকে সংবাদ আসতে থাকলো যশোর, খুলনা, ঝিনাইদহ অঞ্চলে প্রচন্ড নীল বিদ্রোহ চলছে। সেই সংবাদগুলো আসলো, তিনি মনে করলেন একটা কিছু লেখা দরকার। তিনি সরকারি চাকরি করেন, ভয় কাঁপছেন, ধরা পড়লে বিপদ। অতএব রাতে গোপনে নাটক লিখছেন এবং তার বন্ধু ডাক্তার দুর্গাদাস কর, তখন বরিশালের সিভিল সার্জন, তিনিও একজন নাট্যকার। 1854 সালে তার নাটক প্রথম বরিশালে মঞ্চস্থ হয়েছে। এইটাই এই উপমহাদেশের প্রথম দর্শনের বিনিময় নাটক। 1854 সালে স্বর্ণ শৃঙ্খল নাটকের নাম। এটাই এই উপমহাদেশের প্রথম দর্শনের বিনিময় নাটক। উপমহাদেশ বলি কেন, এশিয়ার প্রথম দর্শনের বিনিময় নাটক 1854 সালে বরিশাল, দক্ষিণ এশিয়া। এই ডাক্তার দুর্গাদাস করকে ডেকে আনলেন ঢাকায়, কায়েতটুলির বাসায় সমস্ত জানালা কপাট কাঁথা দিয়ে মুড়ে রাতের বেলা নাটক লিখছেন, গোপনে প্রেস থেকে ছাপছেন এবং 1860 সালে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রকাশিত হল। অসাধারণ এক প্রতিবাদী নাটক। যদিও নাটকের সমাপ্তিতে মেলোড্রামাটিক ক্যারেক্টারিস্টিক্সের কারণে সেটি বিপদগামী হয়েছে বলবো, তারপরে যে প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিতে ওই ইউরোপীয়রা যা করতে চেয়েছিল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আছে দীনবন্ধু মিত্রের মধ্যে। আছে মীর মশাররফ হোসেনের নাটকে। তারপরে আমরা রবীন্দ্রনাথ প্রবল প্রাণ নিয়ে নাটকে আবির্ভূত হলেন। প্রথম দিকে শুরু করেছেন ট্র্যাডিশনাল ফর্মে, যেখানে ট্র্যাডিশনাল ফর্মে এরিস্টটল কথিত পঞ্চাঙ্গে নাটকের কথাই আছে, ওই ত্রিরোক্যের কথাই আছে, কিন্তু ক্রমে নিজের জায়গাটাকে খুঁজে পেলেন এবং রক্তকরণের মধ্য দিয়ে একটি চূড়ান্ত উৎকর্ষের জায়গায় তিনি পৌঁছতে পারলেন। বলতে চাইলেন এই নাটক লোকায়ত জীবনের শিল্প মাধ্যম, এটিকে ঘরের মধ্যে আটকে রাখার কোনো কারণ নাই। জোড়াসাঁকো যে থিয়েটার, যেটি বিশ্বভারতীতে শান্তিনিকেতনের নাটক হতো, একটা উন্মুক্ত প্রান্তরে নাটক তিনি করতেন এবং এই উন্মুক্ত প্রান্তরের নাটকটাই হচ্ছে আমাদের ঐতিহ্যিক নাটক, ঐতিহ্যিক সংস্কৃতি। যদিও ইউরোপ থেকে শেখা, ইউরোপ থেকে পাওয়া সংগঠন শৈলীর কারণে অধিকাংশ বাংলা নাটক পঞ্চাঙ্গ রীতি, কিন্তু আজকালকার দিনে সেই নাটকটাই টিকে যাচ্ছে, যা বর্ণনামূলক, যার মধ্যে নানা কিছু উপাদান একসঙ্গে মিলেমিশে একাকার। এই রবীন্দ্রনাথের নাটক হচ্ছে, দেখুন রবীন্দ্রনাথের নাটকে নাচ আছে, গান আছে, সংলাপ আছে। রক্তকর্বের দিকে তাকাও, রক্তকর্বের মধ্যে একটি মিছিল আছে, কন্টিনিউয়াস একটা মিছিল চলছে, নাচ আছে। রাজা যখন জিজ্ঞাসা করে নন্দিনীকে, আমার মধ্যে কি দেখো, বলছে তোমার বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, আমি তোমার দেখি সেই ছন্দ। বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ, মানে শিবের তাণ্ডব নাচ, অর্থাৎ একটি নাচ, ইউনিয়ন একটি নাচ ক্রিয়াশীল সেখানে। অন্যদিকে সংলাপ আছে, এবং রবীন্দ্র নাটকে তো গান ক্যারেক্টারে রূপান্তরিত। রবীন্দ্র নাটকে গান কেবল বিনোদন নয়, ক্যারেক্টার, একটা চরিত্রের রূপ লাভ করেছে। কাজে বাংলা নাটকের এক বৈশিষ্ট্য ছিল নাচ, গান, সংলাপ। সেলিম আল দীন সেদিকে আবার আমরা চেষ্টা করলেন। তিনি একটি তত্ত্বও দিলেন, যেটি আজকালকার দিনে ব্যবহৃত হচ্ছে ব্যাপকভাবে, অদ্বৈত ভেদাভেদ, অদ্বৈত ভেদাভেদ তত্ত্ব নাটকে। কৃষ্ণ পদাবলী অনেক কিছু পড়া হয়েছে নিশ্চয়ই। যারা কৃষ্ণ পদাবলীতে কৃষ্ণের সাথে রাধার কিসের সম্পর্ক ব্যাখ্যা করা যাবে না, 5 রকম সম্পর্ক। চৈতন্যদেবের যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব,
অচিন্ত্যভাবে তত্ত্বে বললেন যে রাধার সাথে কৃষ্ণের সম্পর্ক 5 রকমের। কখনো দাস, কৃষ্ণকে দাস ভাবছেন, তখন যে পদ সেটা নাম দাস্য পদ, যখন সন্তান ভাবছেন তখন যে পদ সেটা বাৎসল্য পদ, যখন প্রেমিক ভাবছেন তখন যে পদ তখন মধুর পদ। এরকম 5 ভাবে কৃষ্ণকে দেখা যায়। কখনো প্রভু হিসেবে 5 ভাবে, যখন প্রভু তখন ভাব সম্মিলনের পদ। সেলিনউদ্দিন বললেন ইউরোপ যে শিখিয়েছে নাটক হচ্ছে সংলাপাশ্রিত, এটা ঠিক নয়। নাটকে নাচ থাকবে, গান থাকবে, অভিনয় থাকবে, কবিতা থাকবে, প্রবন্ধ থাকবে, সবকিছু মিলে নাটক। এবং এইটার কারণে তিনি বললেন নাটক হচ্ছে একটা দ্বৈতাদ্বৈতবাদী শিল্প তত্ত্ব, দ্বৈত এবং অদ্বৈত মিলেমিশে এখানে একাকার। এই জন্য আজকালকার দিনে নাটকে, বর্ণমালার নাটকে দেখবে, তোমাদের মনে নিশ্চয়ই চাকা পাঠ্য থাকবে, আমি ক্লাসে উঠতে উঠতে চাকা পাঠ্য থাকবে, দেখবে যে এখানে আর ওই বিসর্জনের মতো সংলাপ নাই, রক্তকরের মতো সংলাপ নাই, অন্যরকম। কারণ নাটকের পরিবর্তন ঘটে গেছে, ব্যাপক পরিবর্তন ঘটে গেছে এ কালে এসে। এবং এই পরিবর্তনটা এমন ভাবে ঘটেছে যে এরিস্টটল এখন আর আমাদের সামনে নেই। এরিস্টটলের সময় এই প্রযুক্তি আবিষ্কৃত হয়নি যে আমি ইচ্ছে করলে এখন ঢাকায় বসে নাটক দেখে, গোপালগঞ্জে বসে নাটক দেখে লন্ডনের দৃশ্য দেখাতে পারবো না। এটি তার সময় ছিল না বলে দেখাতে যায় না, এই জন্য কালের রক্ষের কথা, স্থানের রক্ষের কথা বলেছেন। কিন্তু আজকে আলোর কারসাজি দিয়ে আমি ইচ্ছে করলেই, এখানে পানি আছে না, আমি আলোর কারসাজি দিয়ে ইচ্ছে করলেই কিন্তু লন্ডন শহর দেখাতে পারি, কোনো অসুবিধা নাই। তোমরা কবর নাটক করেছো, করেছো, কবরের প্রথমে একদিকে কথা আছে, কবর নাটকটা কিভাবে স্টেজ হবে, সেখানে আছে এরকম যে এই নাটকে উজ্জ্বল কোনো আলো ব্যবহৃত হইবে না, হারিকেন, দেশলাইট এবং মোমবাতির আলোর কারসাজিতে নাটক অভিনীত হবে। কারসাজি শব্দটা নরমালি খারাপ অর্থে, তাই না? কি কারসাজি করে আমার বিরুদ্ধে, কিন্তু এইখানে কারসাজি কি খারাপ থাকলো? ইতিবাচক আলোর কারসাজিতে। এই আলোর কারসাজি তো জানতেন না এরিস্টটল, অর্থাৎ তিনি স্থানের রক্ষের কথা বলেছেন। কিন্তু আজকে ইচ্ছে করলেই আমরা দেখাতে পারবো স্থানের রক্ষা থেকে চুরমার করা যায়। আমি সাঁওতাল পরগনার ছবি দেখিয়েই পরেই আমি গোপালগঞ্জে আসতে পারি, কোনো অসুবিধা নেই। আলোর ব্যাপার, পিকচারের ব্যাপার, এবং স্টেজ, রিভলভিং স্টেজে সবই সম্ভব। রিভলভিং স্টেজ মানে একটা স্টেজের 3টা অংশ, একটা অংশে সাঁওতাল পরগনা, আর আরেক অংশ ইতিমধ্যে গোপালগঞ্জের ছবি তৈরি হয়ে যাচ্ছে, গোপালগঞ্জে বেডরুম তৈরি হয়ে যাচ্ছে, স্টেজটা ঘোরালি গোপালগঞ্জে, সেখানে সাঁওতাল পরগনা নয়। এটাতে এরিস্টটল জানতেন, আমার কথা বলে। ফলে নানা কিছু পরিবর্তন ঘটেছে, দৃশ্যায়নের পরিবর্তন ঘটেছে, সংলাপের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে, পরিবর্তন ঘটেছে ভাব বস্তু। এখন নাটকে আমরা লক্ষ্য করব দুইগুচ্ছ মানুষ আর নেই, এক মানুষের মধ্যে দ্বৈত ভাব নিয়ে এসে নাটক রচিত হচ্ছে। এখন দুইগুচ্ছ মানুষের দরকার, নাটকের কনফ্লিক্ট বলা হয়েছিল যে কনফ্লিক্ট হচ্ছে নাটকের প্রাণ। এখন কনফ্লিক্ট তো দেখা যাচ্ছে এক ক্যারেক্টারের মধ্যেই ঢুকানো হচ্ছে, এক ক্যারেক্টারের মধ্যে কনফ্লিক্টের দ্বৈত মাত্রাকে আনা হচ্ছে। আবার অন্যদিকে নাটকে এখন আমরা কালের স্থানের রক্ষের মতো কালের রক্ষকে বিখণ্ডিত রূপে দেখা যাচ্ছে। আজকে ইচ্ছে করলেই আমি চর্যাপদ নিয়ে নাটক লিখতে পারবো এবং চর্যাপদকে একালের সাথে মেলানো যাবে। কান্ডপাত সাধারণ ডম্বে ছিল, ব্রাহ্মণদের অত্যাচারে নগরে বাস করতে পারতেন না, এই জন্য আছে না, মেরে ব্রাহ্মণ ছুঁয়ে ছুঁয়ে যায়, নগরের পাদদেশে থাকতো, তাকে পাদদেশে গিয়ে যেতে হতো, তাকে থাকতে হতো। এখন আমি আজকের দিনের সাধারণ একজন কৃষকের একটা সুইপারের জীবন নিয়ে নাটক লিখতে গিয়ে আমি কান্ডপার সাথে কাকে মেলাতে পারি, কোনো অসুবিধা নেই। আমার একটা নির্মম অভিজ্ঞতা আছে। সুকান্তেরই ডিপার্টমেন্টের এক ছাত্রী, মেয়েটির নাম ছিল ভুলে গেছি, রাজলক্ষ্মী বা কাছাকাছি, এটা ইংরেজি ডিপার্টমেন্টের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। চেহারাতেই মনে হয় আর 90 জন থেকে একটু আলাদা। তা আমার আউট অফ কিউরিওসিটি থেকে তাকে একদিন রুমে আনলাম, যা কথা বললাম, কি করো? আমি স্যার ছাত্র। তোমার বাবা কি করে? চাকরি করে। কোথায়? কুয়েত মৈত্রী হল। কি চাকরি? বলে না।
আমিও নাসর বাংলা জানতে হবে, অনেক কষ্ট করে বাইরে পার করলাম। ক্লিনার, সুইপার শব্দ সে উচ্চারণ করলো না, ক্লিনার। মাস 3 ক্লাস করেছে, তারপর আর মেয়েটিকে দেখি না। খোঁজ খবর থেকে জানা গেল যে সে সুইপারের মেয়ে বলে ওই হাজারিবাগ এলাকায়, যেখানে সুইপার পল্লী, ঢাকার হাজারিবাগ এলাকায় সুইপার পল্লীতে তার বাবা মাকে এক ঘরে করে দিয়েছে, কেন মেয়েকে পড়ালেখা করতে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সত্ত্বেও, মানে ইংরেজি বিভাগে চান্স পাওয়া সত্ত্বেও মেয়েটির আর পড়া হলো না, কারণ সোসাইটি বা সমাজের চাপে তার পড়ালেখা বিনষ্ট হলো। এই একই ছবি তো আমি চর্যাবাদের কালে একটি মেয়ের সাথে মিলাতে পারবো। চর্যাবাদের মেয়েটা তো এই সুযোগ পেত না। এমএলএ আগমন করলো কাছাকাছি, এখনো ওখানে পদার্পণ হয়, এমএলএ বলতে আমি অপেক্ষা করবো। তাহলে এইভাবে দেখা গেল যে চর্যাপদের সাথে আমি ইচ্ছে করলেই একালেরকে মেলাতে পারবো, একালের সাথে আমি মেলাতে পারবো। মেলানো যদি যায় তাহলে দেখা গেল যে নাটকের এরিস্টটল থেকে আমরা একটু দূরে সরে এসেছি। এখন নাটক সময়, স্থান এবং পরিবেশ কোনো কিছুকেই আর মানছে না, সবকিছুকে ধারণ করতে চায় এক শরীরে। সে উপন্যাস, ছোট গল্প, কবিতা সবকিছুকে সে ভালো করে। সেলিমাউদ্দিনের স্বর্ণ বয়াল পড়লে মনে হতে পারে একটা প্রবন্ধ করছে, অথচ সেটা আবার নাটক অভিনয়, সেটি মঞ্চেও আনা হচ্ছে। স্বর্ণবল প্রবন্ধ না নাটক, তাই নিয়ে কখনো কখনো সংশয় দেখা দিতে পারে। যেমন তারা সংশয় দেখা দেয় কৃষ্ণ রাধা স্বামী, প্রেমী, প্রভু না সন্তান। ওইটাই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যা চিন্তার বাইরে, যা চিন্তা করে পাওয়া যায় না সম্পর্কের মাত্রাটাকে, এইটাই অচিন্তনীয়। এবং চৈতন্যদেবের তত্ত্বটার নামের জন্য অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, ভেদ এবং অভেদ। আজকালকার দিনে নাটকে, নাটক, কবিতা, উপন্যাস, প্রবন্ধ ভেদ এবং অভেদ একাকার হয়ে গেছে। অনেক নাটক আমাদের পড়তে হবে। নাটক পড়ার সময় এর বিষয়বস্তু, সংগঠন শৈলী, সংলাপ সবটা অনুধাবন করা দরকার, নিজে পাঠ করা দরকার। প্রযুক্তির কারণে ফটোকপি বলে একটা মেশিন আবিষ্কৃত হয়েছে, এই মেশিনে দিলেই বেরিয়ে আসে। এই বস্তুর দিকে না গিয়ে টেক্সটটা নিজেরা পড়ব। দুবার টেক্সট পড়লে যাই প্রশ্ন আসুক পারা যাবে। আর অন্যের মুখে যেমন চটপটি খাওয়া যায় না, চটপটি খেতে হলে নিজের মুখে খেতে হয়। ঝাল দেবে একটু, আর একটু তেঁতুলের রস লাগবে, এটা অন্যের বললে হবে? নিজে পড়তে হবে। নিজে না পড়ার কোনো বিকল্প নাই। পড়ো, আবার পড়ো, আবার পড়ো, এই হচ্ছে আমাদের শেষ কথা। আমি আর কথা বাড়াবো না, শুধু এইটুকু বলবো, একটা গল্প করে শেষ করবো। জি স্যার। গল্পটা এমন, গল্প না বাস্তব। তোমরা জিসি দেবের নাম শুনেছ, গোবিন্দচন্দ্র দেব, বিখ্যাত ফিলোসফার, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো 50 মিনিট, কলা, সামাজিক বিজ্ঞান সব। এই 50 মিনিটের ক্লাসে যা বলা হয়, জেসি দেব 25শে মার্চ 1971 তিনি শহীদ হয়েছেন, তার আগ পর্যন্ত প্রত্যেকটা ক্লাসই, ক্লাস করানোর পরে তিনি বলতেন, বুঝতে পেরেছ? হ্যাঁ বললে ঝামেলা, না বললে ছাত্র যদি বলতে হ্যাঁ, তখন বলতো, আমি সারা জীবন দর্শনের বই পড়লাম, তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য অনেকগুলা 7 দিন বসে বই পড়লাম, আমি কিছু বুঝি না, তোমরা সব বুঝে ফেললাম। আর না বললে বলতেন যে আমি এত কষ্ট করে পড়লাম, এত 3 দিন বসে এতগুলা বই পড়লাম, বললাম কিছুই বলো না, আমি জানি না আমি এত সময় তোমাদের কোন জায়গায় ফেলেছি, তোমরা ভাবতে।